ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আমরা এখন পার্ট 1-এর পর পার্ট 2টি নিয়ে শুরু করব। তো যারা সরাসরি পার্ট 1-এর পর 2তে এসে জয়েন্ট হয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমরা বিশেষ আর দেরি না করে আমরা পার্ট 2টি নিয়ে শুরু করব। পার্ট 1-এ যেখানে কমপ্লিট করেছিলাম 3.5-এ, তো লাস্ট কোশ্চেন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল, সেটা সলিউশন করেই পার্ট 2টা আমরা শুরু করব। যেখানে প্রথম প্রশ্ন কি বলছে, বিপদ সংকেতে লাল আলো ব্যবহার হয় কেন? এই যে কেন ব্যবহার হয়, অ্যান্সারটি রইল। অথবাতে বলছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? নেক্সট পেজে রয়েছে এই যে দিনের বেলা আকাশকে নীল দেখানোর কারণ, তার সঙ্গে সুন্দর একটা চিত্র রয়েছে। পরবর্তীতে বলছে তেজস্ক্রিয় মৌল কাকে বলে? তেজস্ক্রিয় মৌল কাকে বলে এবং উদাহরণ বলছে, উদাহরণ হিসাবে লিখতে পারি উদাহরণ ইউরেনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এইসব হয়ে যাবে। অথবাতে বলছে এক্স রশ্মির ব্যবহারগুলি লেখো। তো এক্স রশ্মির ব্যবহার এখানে পয়েন্ট করে করে 4টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। নেক্সট ওর পরে বলছে এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10। এখানে বলছে সি একটি নিষ্ক্রিয় মৌল। 1 নম্বরে বলা হচ্ছে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? সি মৌলটির। নেক্সট বলছে এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? সেটি হয়ে যাবে বি মৌলটির। নেক্সট এ ও বি এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি? এ মৌলটির বিজারণ ধর্ম বেশি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কার্যকরী মূলক কাকে বলে? এই যে কার্যকরী মূলক ঘটিত সমাবয়তা কাকে বলে, তার সঙ্গে উদাহরণও দেওয়া রয়েছে এখানে। ওরই সঙ্গে অথবাতে বলছে CH3, CH2, COOH ও CH। আচ্ছা, প্রথমটার IUPAC নাম জিজ্ঞাসা করছে, ওটা লিখে দেই, তারপরে দ্বিতীয়টা দেখছি কি আছে। প্রথমটা হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড। তো এই নামকরণগুলো কিভাবে হয় তোমাদের থিওরি ক্লাসে খুব সুন্দরভাবে শিখিয়েছি, আর এখানে আলাদা করে নতুন কিছু দেখাচ্ছি না। তো দ্বিতীয় IUPAC নামটি হয়ে যাবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, CH3, CH2। আচ্ছা, এটা নতুন করে একটু লিখে দিচ্ছি এখানে, CH3, CH2, CH2OH। এর IUPAC নাম হয়ে যায় প্রোপানল, প্রোপানল, বা একে আমরা লিখতে পারি PROPAN, প্রোপান 1 অল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছে এখন। আচ্ছা, এখন আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম প্রশ্ন মিথেন হাইড্রেট কি? তো এটা 1 নাম্বারের কোশ্চেন। তো এটা 1, এদিকের এই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন, এটা 2, এই নিয়ে টোটাল 3 নাম্বারের। তো মিথেন হাইড্রেট কি, তাই 1 নাম্বারের জন্য অ্যান্সারটি দিয়েছি। 2 নাম্বার হলে তার জন্য অ্যান্সারটি একটু লেন্দি হবে, তো সেই অ্যান্সারটি এখানে আর তুলে ধরিনি, অন্য ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। ওরই সঙ্গে যেটা বলছে ফায়ার আইস বলা হয় কেন, এই যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন লিখে দিয়েছি, দেখে নিও। নেক্সট বলছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে কি হবে একটু দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে প্রথমত T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেওয়া রয়েছে। তারপরে বলছে চাপ ও আয়তন দুজনকেই দ্বিগুণ করা হয়েছে। তাহলে চাপ P1 সমান আগে ছিল P, পরবর্তীতে
P2 হয়ে গেল কত, দ্বিগুণ করা হয়েছে, তাই 2 গুণিতক P করলাম। নেক্সট আবার আয়তনও দ্বিগুণ হয়েছে, তাহলে V1 সমান V, তাহলে পরবর্তী V2 কত হয়ে যাবে, 2 ইন্টু V। তাহলে এখানে টেম্পারেচারটা কত, T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। প্রথমত কাজ, এটা সেলসিয়াসে রয়েছে, সেলসিয়াস থেকে কেলভিনে পরিবর্তন করব, তাই আমরা 0-র সঙ্গে 273 যোগ করলাম, এত কেলভিন, অর্থাৎ 273 কেলভিন। এবারে আমরা একটা সমীকরণ লিখব যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আমরা এখানে কণাকণি গুণ করে নেব, তো T2 P1 V1, ঠিক একই রকম এদিকেও কণাকণি গুণ করব, T1 P2 V2। আমাদের মান কার চাইছে, T2 এর মান, তাই T2 কে কেবলমাত্র রেখে পুরোটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তো T1 P2 V2 বাই P1 V1। এবারে আমরা এখানে মানগুলো পুট করব, T2 সমান T1 এর মানটা কত, 273 কেলভিন প্লাস, আচ্ছা প্লাস নয়, ইন্টু P2 এর মান 2 ইন্টু P ইন্টু V2 এর মান 2 ইন্টু V বাই P1 এর মান P ইন্টু V1 এর মান V। তো PP এদিকের V কেটে গেল, তাহলে থাকলো কত, 273 ইন্টু 2 ইন্টু 2, এত কেলভিন। তো টোটাল এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 1092, ওকে, 1092 এত কেলভিন। অতএব আমরা লিখতে পারি চূড়ান্ত উষ্ণতা 1092 কেলভিন, বা আমরা একে লিখতে পারি 1092 মাইনাস 273, এত সমান হয়ে যাবে 819, এত ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। 760 mmHg চাপে, তাহলে P সমান বলছে 760 mmHg চাপ, তারপরে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টেম্পারেচার মানে T সমান 0 ডিগ্রি সেলসিয়াস। বলছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি, তাহলে আয়তন বলছে V সমান 300 সিসি। এতটা পড়েছি, এতটা আমরা মানগুলো লিখে নিয়েছি। নেক্সট বলছে ওই চাপে, মানে যেই চাপটা আগে ছিল, এটাও P1, তা এটা হচ্ছে P2 সমান একই 760 mmHg 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে আগেরটা T1, এদিকে T2 ধরি, 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত, এটা V1, এদিকের V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। প্রথমত কাজ, আমাদের এখানে P1 P2 যেহেতু একই রয়েছে, তাই চাপ এর বা P এর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত কাজ, সেলসিয়াসে রয়েছে, সেলসিয়াস থেকে কেলভিনে যাব, তাই 0-র সঙ্গে 273 যোগ করলাম, অর্থাৎ পেলাম 273 কেলভিন। ওই সঙ্গে ঠিক এখানেও 546 প্লাস 273, এটা যোগ করলে আমরা কেলভিনে মানটি পেয়ে যাব, অর্থাৎ এটি পাওয়া যাচ্ছে কত, 819 এত কেলভিন। আর এখানে যেহেতু
ভি এর মান সিতে দেওয়া রয়েছে, মানে সেন্টিমিটার কিউবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। এবারে আমরা সমীকরণগুলো পুট করব। V1/T1 সমান V2/T2। তো এখানেও ঠিক একই রকমের কোণাকোণি গুণ করে নেব, তাহলে পাওয়া যাবে যে T2 V1 সমান V2 T1। মানটা কার নির্ণয় করতে হবে? V2 এর মান। তো T1 এখানে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে চলে আসবে, তাহলে আমরা পেয়ে যাব যে V2 সমান T2 V1/T1। এবারে মানগুলো পুট করব ধীরে ধীরে। আচ্ছা, এদিকে করে নিচ্ছি। V2 সমান T2 এর মান কত? T2 এর মান 819 এত কেলভিন, ইন্টু V1 এর মান 300 সিসি বাই এদিকে T1 এর মান 273 কেলভিন। নেক্সট কাজ, এককগুলোকে আমাদের কেটে নেওয়া। প্রথমত কেলভিন কেলভিন কেটে গেল, তো 273 দিয়ে সরাসরি আমরা 819কে কাটতে পারি, 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি যে 3 ইন্টু 300 এত সিসি। তো এটা গুণ করলে 900 এত সিসি, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে অতএব ওই গ্যাসটির আয়তন 900 সিসি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে দ্বিধাতব পাত কাকে বলে? এই যে দ্বিধাতব পাত কাকে বলে, তো তার নিচে এখানে ব্যবহার দেওয়া রয়েছে, একটু করে রাখো, তো কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? ওই কোশ্চেনের অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরেছি। পরবর্তী প্রশ্ন বলছে দেখাও যে সমান কাঁচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির শুধুমাত্র পার্শ্বসরণ ঘটে। এই যে ঠিক এখান থেকে শুরু করে নেক্সট এই পর্যন্ত চিত্রসহ করতে হবে। পরবর্তীতে বলছে ফ্যারাডের সূত্রগুলি লেখো। ফ্যারাডের দুটি সূত্র হয়ে থাকে, দুটি সূত্র এখানে তুলে ধরা হয়েছে। অথবাতে বলছে ডিসি এর তুলনায় এসি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এই যে দুটি সুবিধা। নেক্সট বলছে ডিসি এবং এসি এর একটি করে উৎস উল্লেখ করো। তো উৎসগুলো হয়ে যাবে ডিসি এর জন্য প্রথমে লিখে দিচ্ছি যে তড়িৎ কোষ এবং ব্যাটারি, এগুলো হচ্ছে ডিসির উৎস। এবং এসির উৎস জেনারেটর এবং ডায়নামো। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে নতুন মৌল সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। তো এই যে তেজস্ক্রিয় মৌল নির্গমনের ফলে নতুন মৌল কীভাবে সৃষ্টি হয়, অ্যান্সারটি দেওয়া রয়েছে। নেক্সট হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? এই যে হাইড্রোজেনকে কেন বলা হয় ব্যাখ্যা করা হয়েছে। অথবাতে বলছে মেন্ডেলের পর্যায় সূত্রটি লেখো। এই যে মেন্ডেলের পর্যায় সূত্র, ওরই সঙ্গে বলছে সবচেয়ে হালকা ধাতুটির নাম কি? লিথিয়াম, Li দ্বারা আমরা যাকে জানি। 3টে প্রশ্ন, 1 নাম্বার করে 3 নাম্বার হয়ে গেল। নেক্সট তড়িৎ লেপন কাকে বলে? এই যে তড়িৎ লেপনের সংজ্ঞা বলছে তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। এই যে তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য। নেক্সট অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা,
এটি একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। এই যে পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয়েছে অ্যামোনিয়া বায়ুর অপেক্ষা হালকা। নেক্সট, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 প্রস্তুতির শর্তসহ সমীকরণ লেখো। এই যে শর্তসহ সমীকরণগুলো লেখা হলো। নেক্সট, আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। এই যে প্রমাণটি করা হলো। ওরই সঙ্গে বলছে সংকর ধাতুর ব্যবহারের দুটি সুবিধা লেখো। নেক্সট বলছে ক্যালামাইন বা ক্যালমাইন কোন ধাতুর আকরিক? এটি হয়ে যাবে জিঙ্ক, Zn এর আকরিক। ওর আগে যেটা সংকর ধাতুর সুবিধা, এই যে সংকর ধাতুর অপেক্ষা ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধা পয়েন্ট করে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নেক্সট বলছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো। 5টি বলে দিয়েছে। এই যে 5টি পার্থক্য তুলে ধরা হলো। অথবাতে বলছে রেকটিফায়ার স্পিরিট কাকে বলে? রেকটিফায়ার স্পিরিট কাকে বলে? এই যে অ্যান্সার। নেক্সট ওর সঙ্গে বলছে দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। তো ওটা এখানে লিখে দিচ্ছি। জৈব ভঙ্গুর পলিমার, ওকে, যেমন হবে সেলুলোজ, শর্করা, প্রোটিন, এইসব আরও রয়েছে, যেমন স্টার্চ হবে। ওকে, আরও বিভিন্ন উদাহরণ রয়েছে। নেক্সট বলছে জৈব ভঙ্গুর পলিমারের একটি ব্যবহার উল্লেখ করো। তো এখানে ব্যবহার লিখে দিচ্ছি। ব্যবহার, এটি পরিবেশ বান্ধব হওয়ায় একে প্যাকেজিং বা প্যাকিং করতে ব্যবহার হয়ে থাকে। ওকে, প্যাকিং করতে ব্যবহার হয়। ওকে, আরও বিভিন্ন অনেক কিছু রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ইথানল, অ্যাসিটোন ও ইথানোয়িক অ্যাসিডের সংকেত লেখো। প্রথমত ইথানল হয়ে যাবে CH3CH2OH। নেক্সট বলছে অ্যাসিটোন, এটা হবে CH3COCH3। নেক্সট বলছে ইথানোয়িক অ্যাসিড, এটা হবে CH3COOH। নেক্সট অথবাতে বলছে বায়োগ্যাস বলতে কি বোঝো? এই যে বায়োগ্যাস বলতে কি বোঝো? কাঁচা মাল, প্রধান উপাদান, অন্যান্য উপাদান। খুব সুন্দর পয়েন্ট করে লিখে দিয়েছি, দেখে নিও। নেক্সট পরে বলছে বায়োগ্যাস সব থেকে বেশি কোন গ্যাসীয় উপাদান থাকে? এখানেই দেওয়া রয়েছে প্রধান উপাদান মিথেন, যেটা 80% থাকে। ওকে, মিথেন প্রায় 80%। নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, আর এখানে বিশেষ আর কোনো কোশ্চেন নেই, আমরা এই মডেলটি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা এখন ফাইনাল যে পিডিএফগুলো পেয়েছি, সেই পার্ট 1 হোক পার্ট 2 হোক, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওখানে ক্লিক করে তোমরা জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষে ওই গ্রুপের মধ্যে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। যারা পুরানো স্টুডেন্ট তারা জানোই, প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি, আজকেও বললাম। আর যারা নতুন তাদের জন্যই বলা। আর যারা সরাসরি পার্ট 2
2-তে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে পার্ট 1টি তোমরা জয়েন করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।